আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আশা করি সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। স্ক্যাডিউল অনুযায়ী আজও আমি তোমাদের অনলাইন ক্লাসে উপস্থিত হয়ে গেলাম। আজ আমার অনার্স থার্ড ইয়ারে সোশ্যাল সাইকোলজি ক্লাস। প্রিয় ছাত্রীরা, ইতিমধ্যেই তোমরা ইনকোর্স পরীক্ষা শেষ করেছো এবং আশা করব যে সবাই পরীক্ষায় ভালো ফলাফল করবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমরা যে ক্লাসগুলো কন্টিনিউ করছি, আশা করছি তোমরা এই ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবে এবং যেখানে তোমাদের প্রবলেম হয় তোমরা অবশ্যই আমাদেরকে ইনফর্ম করবে। সামনেই তোমাদের নির্বাচনী পরীক্ষা হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে প্রিভিয়াস কোশ্চেনগুলো আছে সেগুলো তোমরা ফলো করবে। আর নেক্সট ক্লাসে আমি চেষ্টা করব তোমাদের সাথে জুমে কানেক্টেড হওয়ার। আমি আইডি পাসওয়ার্ড সহ লিংক দিয়ে দিব, তোমরা আমার সাথে জুমে কানেক্টেড হবে। নেক্সট থার্সডেতে আমি তোমাদের সাথে ক্লাসটা জুমে নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আশা করি সবাই কানেক্টেড থাকবে এবং ওই ক্লাসটাই আমি পরবর্তীতে আবার আপলোড করব। তোমরা পরবর্তীতে তোমাদের সুবিধা মতো সময়ে সেটা আবার রিভিউ করতে পারবে। প্রিয় ছাত্রীরা, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু জনতার আচরণের সমাজতাত্ত্বিক ব্যাখ্যা, সোশিওলজিক্যাল এক্সপ্লানেশন অফ ক্রাউড বিহেভিয়ার। বিভিন্ন সমাজ মনোবিজ্ঞানী এবং সমাজবিজ্ঞানী বিভিন্ন দৃষ্টিকোণ থেকে জনতার আচরণ সম্পর্কে বিভিন্ন প্রকার ব্যাখ্যা দিয়েছেন। যেমন মনোবিজ্ঞানী লিবুয়ের ব্যাখ্যা আছে, মনোবিজ্ঞানী মার্টিনের ব্যাখ্যা আছে, সমাজ মনোবিজ্ঞানী F.H. অলপোর্টের ব্যাখ্যা আছে এবং সমাজ মনোবিজ্ঞানী মুজাফফর শরীফের ব্যাখ্যা আছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমেই মনোবিজ্ঞানী লিবুয়ের ব্যাখ্যাটা আলোচনা করব। জনতার আচরণের অস্বাভাবিকতার ব্যাখ্যা দিতে গিয়ে বিশিষ্ট মনোবিজ্ঞানী লিবো তার দ্য ক্রাউড গ্রন্থে বলেন, জনতার মধ্যে ব্যক্তিসত্তার বিলুপ্তি ঘটে এবং ব্যক্তি জনতার মধ্যে বিলীন হয়ে যায়। এভাবে জনতার একটি গোষ্ঠী মন বা গ্রুপ মাইন্ড বা সমষ্টিগত মনের কালেকটিভ মাইন্ডের উদ্ভব হয়, যা জনতার অন্তর্ভুক্ত ব্যক্তিদের প্রত্যেকের সত্তা বা মন থেকে সম্পূর্ণ আলাদা। এই সমষ্টিগত মন জনতার অন্তর্গত ব্যক্তিদের ব্যক্তিগত মনকে নিয়ন্ত্রণ করে। এতে ব্যক্তির বুদ্ধি, যুক্তি ও নৈতিকতা হ্রাস পায় বলে জনতার ব্যক্তি অসংযত আচরণ করে। এছাড়াও লিবো জনতার আবেগ প্রবণতাকে তীব্র সাজেস্টিবিলিটি দ্বারা ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। অর্থাৎ জনতার মধ্যে ব্যক্তি অন্যান্য ব্যক্তির আচরণে সাড়া দেয়, অপরের ইচ্ছার সাথে স্বতঃস্ফূর্তভাবে নিজের ইচ্ছেকে মিলিত করে দেয়। ফলে জনতায় ব্যক্তি সংযম হারিয়ে ফেলে এমন সব কাজ করে যা অন্য অবস্থায় তার একার পক্ষে কখনোই করা সম্ভব নয়। লিবো জনতাকে দুর্বলচিত্ত, নির্বোধ ও অপরিণত বুদ্ধিসম্পন্ন গোষ্ঠী বলে আখ্যায়িত করেছেন। মার্টিনের ব্যাখ্যা, সমাজ মনোবিজ্ঞানী E.D. মার্টিন লিবো এর সমষ্টিগত মনের অস্তিত্ব এবং এর সাহায্যে জনতার আচরণের ব্যাখ্যার বিরোধিতা করেন। তিনি তার বিহেভিয়ার অফ ক্রাউড গ্রন্থে মনসমীক্ষণমূলক ব্যাখ্যার মাধ্যমে জনতার আচরণ বিশ্লেষণ করার চেষ্টা করেছেন। তার মতে জনতা সাজেস্টিবিলিটি দ্বারা এত বেশি পরিচালিত হয় যে সেখানে সংযমের বাঁধ ভেঙে যায়। তখন ব্যক্তির মধ্যে অধিসত্তা বা সুপারিগো বা বিবেকের নিয়ন্ত্রণ কিছুটা শিথিল হয়ে পড়ে এবং আদিসত্তা বা আদি প্রবৃত্তিগুলো বা ইড বা ইগোর প্রাধান্য পায় বলে ব্যক্তি অস্বাভাবিক আচরণে লিপ্ত হয়। মার্টিন জনতার আচরণকে ব্যক্তির স্বল্পকালীন উন্মত্ততা বলে অভিহিত করেছেন। তিনি জনতাকে মানসিক বিকারগ্রস্ত বা অস্বাভাবিক গোষ্ঠী বলে অভিহিত করেছেন।
মনোবিজ্ঞানী সর্জেন্ট জনতার আচরণ ব্যাখ্যায় লি বো এবং মার্টিনের যথাক্রমে সমষ্টিমন এবং মনসমীক্ষণমূলক ব্যাখ্যার সমালোচনা করে বলেন যে উভয় ধরনের ব্যাখ্যাই চূড়ান্ত একপেশে এবং চরম ভাবাপন্ন, যদিও তাদের ব্যাখ্যা জনতা আচরণ তত্ত্বের সৃষ্টিতে বেশ সহায়ক ভূমিকা পালন করেছে। সমাজ মনোবিজ্ঞানী F.H. অলপোর্টের ব্যাখ্যা। সমাজ মনোবিজ্ঞানী F.H. অলপোর্ট জনতার আচরণের অপেক্ষাকৃত গ্রহণযোগ্য এবং বিজ্ঞানসম্মত ব্যাখ্যা প্রদান করেছেন। তার সোশ্যাল সাইকোলজি নামক গ্রন্থে তিনি এই মতবাদ ব্যাখ্যা করেছেন। বিভিন্ন মতবাদের সমালোচনা করে অলপোর্ট বলেন যে এসব মতবাদের ব্যাখ্যায় ব্যক্তি আচরণ ও তার বৈশিষ্ট্যসমূহকে অগ্রাহ্য করে সমষ্টি মনের প্রতি দৃষ্টি নিবদ্ধ করা হয়েছে, অথচ জনতার সকল আচরণের মধ্যে নিহিত রয়েছে ব্যক্তির মৌখিক প্রতিক্রিয়া। কাজেই ব্যক্তি আচরণ প্রক্রিয়াসমূহ পর্যালোচনার মাধ্যমেই জনতার আচরণের ব্যাখ্যা করা সম্ভব। অলপোর্টের মতে ব্যক্তি একাকী যেভাবে আচরণ করত, জনতার মধ্যেও সে একই আচরণ করে, তবে জনতায় একটু আধিক্য থাকে। অতএব লক্ষণীয় যে জনতার আচরণ ব্যাখ্যায় জনতার অন্তর্ভুক্ত ব্যক্তিদের আচরণকে উপেক্ষা করা যায় না। এজন্যই অলপোর্ট ব্যক্তির আচরণগত প্রক্রিয়া বিশ্লেষণের মাধ্যমে জনতা আচরণের ব্যাখ্যার প্রতি গুরুত্ব আরোপ করেন। সমাজ মনোবিজ্ঞানী মুজাফফর শরীফ এর ব্যাখ্যা। সমাজ মনোবিজ্ঞানী মুজাফফর শরীফ জনতার আচরণকে সামাজিক নিয়ম বা আদর্শের বা সোশ্যাল কনফর্মিটি প্রক্রিয়ার সাহায্যে ব্যাখ্যা করেন। তার মতে তীব্র দলীয় পরিস্থিতিতে পারস্পরিক ক্রিয়ার বা ইন্টারেকশনের মাধ্যমে একটি নতুন দলীয় আদর্শের বা নর্মসের উদ্ভব হয় এবং এই আদর্শমান ব্যক্তির উপর এক ধরনের চাপ সৃষ্টি করে বলেই উদ্ভূত আদর্শমানের প্রতি ব্যক্তিবর্গ অনুবর্তী হয়ে থাকে। ফলে সবার মধ্যে একই ধরনের আচরণের প্রবণতা দেখা যায়। এই আচরণের প্রবণতা বিরচিত, উদার, হিংসাত্মক, ধ্বংসাত্মক ইত্যাদি যে কোনো ধরনেরই হতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, জনতার আচরণের এই ব্যাখ্যাগুলো পর্যালোচনা করলে আমরা দেখতে পাই যে মোট 3টি উপাদানের ভিত্তিতে জনতার আচরণ প্রক্রিয়াকে ব্যাখ্যা করা হয়েছে। নাম্বার 1 সাধারণ পারিপার্শ্বিক অবস্থা, নাম্বার 2 গতিশীল প্রবণতা, নাম্বার 3 মতানুবর্তিতা ও অভিভব্যতা বা দলীয় মতাদর্শ ও কার্যক্রমে অংশগ্রহণ করো। সাধারণ পারিপার্শ্বিক অবস্থা, জেনারেল অ্যাটমসফিয়ার। সাধারণ পারিপার্শ্বিক অবস্থা বলতে কোনো ঘটনা কীরূপে প্রত্যক্ষিত হচ্ছে, অর্থাৎ আমি কোনো ঘটনাকে কিভাবে দেখছি বা তার কীরূপ ব্যাখ্যা দেয়া হচ্ছে তা বোঝায়। অর্থাৎ একটি পরিস্থিতিতে কী ধরনের মানসিক অবস্থা তৈরি হয় সেটি জনতা সৃষ্টির পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নাম্বার 2 গতিশীল প্রবণতা বা ডাইনামিক টেন্ডেন্সিস। যে বিষয়গুলো, যে ঘটনাগুলো ঘটেছে সেখানে সেসব ঘটিত বিষয়টি মানুষের কানে পৌঁছা মাত্র কিছু লোক ঘটনাস্থলে দ্রুত ঝাঁপিয়ে পড়ে জনতার সৃষ্টি করে এবং তাদের মধ্যে তখন আবেগ, উত্তেজনা, ক্ষোভ, রোষ ইত্যাদি প্রকাশ পায়। আর এগুলোই হলো গতিশীল জনতা, যা কোনো পরিস্থিতিতে ব্যক্তিকে একটি নির্দিষ্ট কার্যক্রমে উদ্বুদ্ধ করে। নাম্বার 3 কনফর্মিটি অ্যান্ড সাজেস্টিবিলিটি বা দলীয় মতাদর্শ ও কার্যক্রমে অংশগ্রহণকরণ বা মতানুবর্তিতা ও অভিভাব্যতা। সাধারণ পারিপার্শ্বিক অবস্থা এবং ব্যক্তিবর্গের গতিশীল প্রবণতার উপর সামাজিক প্রভাবসমূহ কার্যকর হয়, যেমন নেতা ও অনুগামীদের মধ্যে আন্তঃউদ্দীপনা বা পারস্পরিক ক্রিয়ার ফলে নতুন দলীয় আদর্শমান বা নর্মস ও মূল্যবোধের উদ্ভব হয় এবং কনফর্মিটি বা সাজেস্টিবিলিটি বা মতানুবর্তিতা বা দলীয় মতাদর্শের প্রতি যে ঐক্যতা ইত্যাদির ফলে ব্যক্তি উদ্ভূত দলীয় মতাদর্শ ও কার্যক্রমে অংশগ্রহণ করে।
এভাবে 3টি উপাদানের প্রভাবে জনতা আচরণ সংগঠিত হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা অডিয়েন্স বা শ্রোতামণ্ডলী এই টপিক নিয়ে আলোচনা করব। শ্রোতামণ্ডলীর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে অডিয়েন্স। সমাজতাত্ত্বিক আলোচনায় অডিয়েন্স শব্দটি শ্রোতামণ্ডলী এবং দর্শক মণ্ডলী এই উভয় অর্থেই ব্যবহৃত হয়। সমাজ মনোবিজ্ঞানে জন আচরণ ব্যাখ্যায় শ্রোতামণ্ডলী একটি গুরুত্বপূর্ণ প্রত্যয়। শ্রোতামণ্ডলী হল একটি অস্থায়ী জনসমাবেশ যার সদস্যরা নির্দিষ্ট সময়ে এবং নির্দিষ্ট স্থানে কোনো বিশেষ বা সমজাতীয় উদ্দেশ্য সাধনে মিলিত হয়। বিশেষ উদ্দেশ্য এবং নির্দিষ্ট স্থানে ও নির্ধারিত সময়ে অস্থায়ীভাবে সমবেত জনসমষ্টিকে বলা হয় শ্রোতামণ্ডলী। শ্রোতামণ্ডলী শব্দটি দ্বারা সভা সমিতির শ্রোতা, খেলাধুলার দর্শক, আবার সিনেমা বা থিয়েটারের দর্শক শ্রোতা সবই বোঝানো হয়। শ্রোতামণ্ডলী বলতে এক বিশেষ জনসমষ্টিকে বোঝায় যার অন্তর্ভুক্ত সকলেই অভিন্ন উদ্দেশ্য সাধনের জন্য পূর্ব নির্দিষ্ট স্থান ও সময় অনুযায়ী মিলিত হয়। অনেক ক্ষেত্রে সেই সময় ও সেই জায়গায় বিনা আমন্ত্রণে উপস্থিত হওয়া যায় না, অর্থাৎ উপস্থিতির জন্য আমন্ত্রণের প্রয়োজন হয়। আবার অনেক ক্ষেত্রে প্রবেশ মূল্যও দিতে হয়। যেমন বলা যায় সিনেমা বা থিয়েটারে উপস্থিত হওয়ার জন্য আমন্ত্রণপত্র কিন্তু লাগবেই। আমন্ত্রণপত্র না থাকলে প্রবেশ মূল্য দিতে হবে। প্রকৃতপক্ষে ব্যক্তিগত স্বার্থের কথা চিন্তা করেই শ্রোতামণ্ডলীর অন্তর্ভুক্ত প্রত্যেকটি ব্যক্তি পূর্ব নির্ধারিত স্থানে এবং একটি নির্দিষ্ট সময়ে সমবেত হয়। যার জন্য বা যে উদ্দেশ্যে সমবেত হচ্ছে তাতে কত সংখ্যক ব্যক্তির আগ্রহ রয়েছে তার উপরই শ্রোতামণ্ডলীর আকার নির্ভর করে। আবার স্থানের সংকুলানের উপরও শ্রোতামণ্ডলীর সদস্য সংখ্যা নির্ভরশীল। শ্রোতামণ্ডলী আকস্মিক বা ক্যাজুয়াল যেমন হতে পারে, তেমনি আবার নির্ধারিত বা স্ক্যাজুয়ালড বা পরিকল্পিতও হতে পারে। যেমন আকস্মিকভাবে আগত কোনো গায়কের আগমনে আকস্মিক শ্রোতামণ্ডলী গড়ে উঠতে পারে। এদের কোনো নির্দিষ্ট কর্মসূচি বা ইচ্ছে থাকে না, বরং স্বতঃস্ফূর্তভাবেই এটি তৈরি হয়। কিন্তু রবিবার দিন গির্জায় যে শ্রোতামণ্ডলী সমবেত হয় সেটি হচ্ছে প্ল্যান্ড অডিয়েন্স বা পরিকল্পিত শ্রোতামণ্ডলী, কারণ এদের নির্দিষ্ট অভিপ্রায় এবং কর্মসূচি থাকে। শ্রোতামণ্ডলীর আচরণ সাধারণত সুনিয়ন্ত্রিত হয়। শ্রোতামণ্ডলীর অন্তর্ভুক্ত প্রত্যেক ব্যক্তির স্বতন্ত্র সত্তা থাকে, ফলে কেউই সাধারণত দায়িত্বজ্ঞানহীন আচরণ করে না। তাদের আগ্রহ নিবন্ধ থাকে মঞ্চ বা দৃশ্যপটের মতো বহির্বস্তুর মধ্যেই। তবে কখনো কখনো বিশেষ ঘটনার পরিপ্রেক্ষিতে শ্রোতামণ্ডলী উচ্ছৃঙ্খল জনতার বৈশিষ্ট্যযুক্ত হয়ে পড়ে। সাধারণত খেলার মাঠে এ ধরনের নজির আমরা প্রায়ই দেখতে পাই। প্রিয় শিক্ষার্থীরা, এবার এসো আমরা আলোচনা করি শ্রোতামণ্ডলীর বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স অফ অডিয়েন্স নিয়ে। আগেই বলেছি শ্রোতামণ্ডলী হলো একটি জনসমাবেশ, বিশেষ উদ্দেশ্য এবং নির্দিষ্ট স্থানে ও নির্ধারিত সময়ে সমবেত জনসমষ্টিকে শ্রোতামণ্ডলী বলা হয়। শ্রোতামণ্ডলীর কতগুলো বৈশিষ্ট্য আছে, যেমন প্রত্যেক শ্রোতামণ্ডলীর সুনির্দিষ্ট উদ্দেশ্য বা অভিন্ন ইচ্ছে থাকে। নাম্বার 2, নির্দিষ্ট স্থানে সুনির্দিষ্ট সময়ের জন্য শ্রোতামণ্ডলীর সমাবেশ ঘটে। নাম্বার 3, শ্রোতামণ্ডলী শিল্পী বা বক্তার প্রতি আগ্রহে আবিষ্ট থাকে এবং প্রভাবিত হয়ে কখনো হাসে আবার কখনো কাঁদে, অর্থাৎ আবেগের বহিঃপ্রকাশ ঘটে শ্রোতামণ্ডলীর মধ্যে। শ্রোতামণ্ডলীর আচরণ সাধারণত সুনিয়ন্ত্রিত হয়। সর্বজন স্বীকৃত আচার আচরণ মেনে চলার সাধারণ প্রবণতা শ্রোতামণ্ডলীর মধ্যে দেখা যায়। নাম্বার 5, শ্রোতামণ্ডলীর অন্তর্ভুক্ত সদস্যবৃন্দ সাধারণত সুসংগঠিত এবং শৃঙ্খলাবোধ সম্পন্ন হয়ে থাকে। শ্রোতামণ্ডলীর কেউই সাধারণত দায়িত্ব জ্ঞানহীন আচরণ করেন না। নাম্বার 7, শ্রোতামণ্ডলীর মধ্যে কখনো কখনো আবেগ উত্তেজনার তৈরি হলেও
তা কখনো শিষ্টাচার বা শোভনীয়তার সীমা ছাড়িয়ে যায় না। শ্রোতামণ্ডলীর প্রতিক্রিয়ায় একটি নির্দিষ্ট মান থাকে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পরবর্তী ক্লাসে শ্রোতামণ্ডলীর প্রকারভেদ এবং জনতা ও শ্রোতামণ্ডলীর পার্থক্য নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। আজ আমরা আলোচনা করেছি জনতার আচরণের সমাজতাত্ত্বিক ব্যাখ্যা বা সমাজ মনোবিজ্ঞানীরা জনতার আচরণ সম্পর্কে যে সমস্ত দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করেছেন আমরা সেগুলো আলোচনার চেষ্টা করেছি এবং আমরা শ্রোতামণ্ডলীর সম্পর্কে একটা ধারণা পেয়েছি এবং বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পেরেছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের আলোচনা এখানেই শেষ করব। আবারও বলছি, তোমরা লেকচারগুলো মনোযোগ দিয়ে দেখবে, যেখানে প্রয়োজন সেখানে নোট ডাউন করবে। যদি কোনো ইনকোয়ারি থাকে তাহলে সেটা অবশ্যই ইনবক্সে জানাবে। আর অবশ্যই পড়াশোনাটুকু কন্টিনিউ করতে হবে, নিয়ম করে পড়াশোনাটুকু চালিয়ে যেতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।